আমি নাহিদ এবং সার্জিসের সাথে ফোনে আলোচনার পরে ওদেরকে বলেছিলাম যে এই 8 দফা দেওয়া যায়। তখন বলছিল যে ভাই আপনি একটু লিখে পাঠান, মেসেজ করে পাঠাইছি। এইটা আমার একটা বড় অপরাধ ছিল যে আমি কেন 8 দফার মধ্যে ওবায়দুল কাদেরের পদত্যাগ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে সেটা বললাম। এবং চিলে যেমন স্বীকার করে ঠিক অমনিভাবে গিয়েছি এখানে আমাকে একেবারে চাইন্দোলা করে আমাকে টেনে এসেছে নিচে নামো। আমার বাচ্চা প্রসব করা কাপড়টা পর্যন্ত আমাকে চেঞ্জ করতে দিল, আমার পায়ের জুতাটা পর্যন্ত আমাকে নিতে দেয় নাই। গাড়িতে উঠে এই জম টুপি বলে যেটা, কালো টুপি পরাইলো, হাই সাউন্ডে মিউজিক গাড়িতে, বাচ্চাদের আশপাশে কোনো শব্দ টব্দ আমি শুনতে না পাই। তারপরে রাতে নিয়ে গেল, নিয়েই চোখ মুখ বেঁধে জিজ্ঞাসাবাদ এবং সেই সাথে অমানবিক, মানে বলতে পারেন যে আপনার অমানবিক মারধর করে। একবার যে আমার শরীরে কাঁপুনি চলে আসে, আমার মুখ দিয়ে লালা বের হয়ে যায়। তারপরে তারা ডাক্তার আনে, তাদের সিস্টেম কতটুকু মানে মানসিক নির্যাতন করার জন্য উন্নত সিস্টেম। এই নির্যাতন করে তার ডাক্তার আনে, ডাক্তার চোখবালা আমাকে ইঞ্জেকশন দেয়। আমি ইঞ্জেকশন দেয় কিসের ইঞ্জেকশন, এটা কি ভালো না মন্দ, এর সাথে কোনো জীবাণু ঢুকাই দিচ্ছে আমি তো জানি না। আমি চোখটা কাপড়টা একটু সরিয়ে ভদ্রলোককে দেখার চেষ্টা করছিলাম, সে কাপড় আমার হাত ধরে দিয়েছে। ওনারে কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম, উনি বলে আমাকে মাঝে মাঝেই এরকম আনে। তারপরে রাতে ঘুমিয়ে পড়ি, সকালবেলা খাবার দেয় অন্ধকার ঘরেই। একটা ছোট্ট মহসিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গেছে, নিচে যে সিঙ্গেল রুমগুলো থাকে ওই রকম একটা রুম, রুমের মধ্যে বাথরুম, লাইট নেই, খাবার দিছে মোমবাতি জ্বালায়, দিনের খাবার না রাতের খাবার আমি জানি না। তারপর আবার নিয়ে গেল, বন্ধ করা হলো। কারণ হচ্ছে আমি নাহিদ এবং সার্জিসের সাথে ফোনে আলোচনার পরে ওদেরকে বলেছিলাম যে এই 8 দফা দেওয়া যায়। তখন বলছিল যে ভাই আপনি একটু লিখে পাঠান, মেসেজ করে পাঠাইছি। এইটা আমার একটা বড় অপরাধ ছিল যে আমি কেন 8 দফার মধ্যে ওবায়দুল কাদেরের পদত্যাগ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে সেটা বললাম। এবং নাহিদ সার্জিসদের সাথে আসিফ সহ আসলে ছাত্র নেতৃবৃন্দের সাথে বৃহস্পতিবার দিনই আমাদের আলোক ভাই একটু দয়া করে এটা কি ঢুকানো জরুরি ভাই? আমি ওদের সাথে আলোচনা করে আমরা বলেছিলাম যে বৃহস্পতিবার দিন যেভাবে সারা দেশে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে, শুক্রবারও করা হচ্ছে, কাজে এখন সরকারের পতন ছাড়া আমাদেরও মুক্তি নেই, জাতিরও মুক্তি নেই। কাজেই নির্বিচারে গুলি, শান্তিপূর্ণ সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে ঘাতক সরকারের পদত্যাগই এখন গণতান্ত্রিক। এটা তো ওভার ফোনে আলোচনা করতেছিলাম, যেহেতু হোয়াটসঅ্যাপ বন্ধ, এই কনভারসেশনগুলো তাদের ছিল। এই কারণে বিশেষ করে আমাকে বেশি টর্চার করেছিল। এবং ওই দিন নাহিদকেও নিয়ে এসেছিল, আমাকে চোখ খুলে দিয়ে নাহিদকে দেখছে যে কিন্তু নাহিদ দুইটারই ক্রসে দিয়ে দেবে। নাহিদের হয়তো আমাকে দেখাইছে চোখ পেলে, ওকেও বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি, কিন্তু আমাদেরকে যে ক্রসে দিয়ে দেবে এরকম ভাবে, যে কত শত শত মানুষ ক্রস মারে দিয়ে দিচ্ছে, তোর মতো দু একটা দিলে কি হবে, তাদের আচরণটা এরকম ছিল। তারপরে আমাকে শুক্রবার দিন নিয়ে সারাদিন, শনিবার দিন পুরো ডে, রবিবার দিন আমাকে 11টার দিকে কিন্তু ডিবি কার্যালয়ে দেওয়া হয়। তখন আমি পুলিশের পায়ে ভর দিয়ে ডিবি কার্যালয়ে আসি। ডিবি কার্যালয়ে ওখানে এডিসি অ্যাডমিন ছিল শাহিন সাহেব, কতটা পাষণ্ড। মুক্তিযুদ্ধের সময় আমরা শুনেছিলাম ধর্ষণ করছে, একজন একজন করে আসো, ছোট্ট মেয়ে আমাকে একবার দুপুরে ঝুলাইয়া শরীরে পায়ে মারলো। কেন মারছিলেন তাদের কিন্তু বেশিরভাগ ক্ষোভ হচ্ছে যে শালা তুই প্রধানমন্ত্রীকে নিয়ে কেন গালিগালাজ করিস, তুই আওয়ামী লীগের আমলে ভিপি হইছস, তুই সরকার উৎখাতের আন্দোলনে কেন তারেক রহমানের টাকায় তারেক রহমানের হয়ে তুই আন্দোলন করস।
এই ল্যাঙ্গুয়েজ মানে প্রফেশনাল কোনো খুব জিজ্ঞাসাবাদ না, জিজ্ঞাসাবাদ যা করেছে করেছে। আবার একটা দেখেন, এই যে নাট্যকার ডিবি হারুন বাংলাদেশের ভাতের হোটেল ম্যানেজার, আমি বলছি যে তিনি নাট্যকার, দারুণ অভিনেতা। নাট্যকার ডিবি হারুন আন্দালিব রহমান পার্থর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক। আমি ঈদের আগে তাকে বলছিলাম যে আমি একটু ফ্যামিলি ক্রাইসিসে, আপনি 10 লাখ টাকা আমাকে ধার দেন, আমি আপনাকে আমার জীবন। তো সে বলছে যে তোমার সাথে তো আমার ধারের সম্পর্ক নেই, ঠিক আছে এই এখন এইটা নাও, আর যদি মেকআপ না হয় আবার নিও। সে 4 লাখ টাকা ধার, মানে আমাদের একটা ব্যক্তিগত সম্পর্কে ঈদের আগে সেইটারে বানাইছে 64 লাখ টাকা দিচ্ছে নাকি, এবং কত ধরনের রং চং মাখাই প্রচার। এবং এই যে ধরেন সেই সময় টিভি 71 টিভি বা আরো অনেকে রং চং মাখি প্রচার করেছে। এখন আমি সময় টিভির স্টাফদের দোষ দেবো না, 71 টিভির স্টাফদের দোষ দেবো না, তারা তো চাকরি করবে, তাদের অর্ডার ক্যারি করতে হয়, তারা করেছে। কিন্তু বিশেষ করে এই কথাটা এই প্রসঙ্গে চলে আসছে এইখানে, আমি নিজে এখন খুব উদ্বিগ্ন আমার নিরাপত্তা নিয়ে, দেশের ভবিষ্যৎ নিয়ে, যে দেশে যা চলছে এটা তার একটা নৈরাজ্য চলছে, এই নৈরাজ্য চলতে পারে না। এখনই মার্কেট দখল, বিল্ডিং দখল, টিভি চ্যানেল দখল, লঞ্চঘাট দখল, খেয়াঘাট দখল, মিল ফ্যাক্টরি দখল। এইটা কোন বাংলাদেশ? এই বাংলাদেশের জন্য কি আমরা বিপ্লব করেছি? আজকে আমরা তরুণরা এই যে এখানে বসে আছে যারা 18 সালে কোটা সংস্কার আন্দোলন করার কারণে মাইরে ককটেল দিয়ে তারে বলছে বিপিনুরা রাশেদ, তারে এই ককটেল মিছিলে মারার জন্য প্রত্যেকটা এই শাকিলের মতো মানুষকে র্যাব আপনারা অপহরণ করে নিয়ে গেছে। অনেক এই যে তরুণরা, আমরা যে 18 সালে কোটা সংস্কার আন্দোলন শুরু করে আমরা যখন বুঝতে পেরেছি যে কোটা একটা চাকরির ক্ষেত্রে একটা পয়েন্ট, রাষ্ট্র সংস্কার না হলে আমাদের মুক্তি নাই, তাই কিন্তু আমরা দেখেছেন আপনারা কোটা সংস্কার আন্দোলনের পরপরই আমরা রাষ্ট্র সংস্কারের জন্য এই গণ অধিকার পরিষদ নামক তারুণ্যের নতুন ধারা রাজনৈতিক দল, জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার এই স্লোগানকে ধার করে আমরা এই দলটা গঠন করি। আমরা যদি 18 পরে এই 24-এর যদি নির্বাচনে অংশগ্রহণ করতাম, অনেকের এমপি হওয়ার মতো আপনার ট্যাক্স ফাইল ছিল না, অনেকের বয়স হয় নাই, তাহলে আমরা কেন জীবন দিচ্ছি, আমরা কেন সংগ্রাম করছি? এই যে এই আন্দোলনে ছাত্র অধিকারের কর্মীদের সহসভাপতি, কদমতলী থানার যুগ্ম সদস্য সচিব শহীদ হলো, এই চট্টগ্রামে, রংপুরে, অনেকে, সারা দেশে তো শহীদ হয়েছে অসংখ্য মানুষ। কিন্তু আমি বলছি আমরা কেন লড়াইটা করছি? ছাত্র জনতা, রাজনৈতিক দল তো 17 বছরে এই ফ্যাসিবাদের পতন ঘটাতে পারে নাই, ছাত্র জনতা, আম জনতা পতন ঘটিয়েছে। আর এখন আরেক দল লোক লুটপাট শুরু করে দিয়েছে। আমরা হুঁশিয়ারি দিয়ে উচ্চারণ করতে চাই, এই আওয়ামী ফ্যাসিবাদকে, এই 17 বছরের ফ্যাসিবাদকে আমরা উৎখাত করেছি। আজকের এই নব্য লুটপাটকারীদেরকেও আমরা কিন্তু বাংলার যে যা লুটপাট করেছেন, সেখান থেকে লুটপাট করেছেন সেখানে রেখে যাবেন।